আসসালামু ম্যাম আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ম্যাম? ভালো আছি, তুমি কেমন আছো তাজরিনা? আলহামদুলিল্লাহ ম্যাম আছি ভালো। আর আসবেন না নাকি? এত কম কেন? কোনো বিশেষ কারণ আছে আজকে এত কম কেন? মিস সব ক্লাসে কম ছিল। আজকে কি কারো কলেজে যাওয়ার দিন? অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার কোনো ব্যাপার ছিল? মিস সেটা বলতে পারছি না। আচ্ছা, আজকে আমরা প্রথম পত্রে চলে যাব। প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়, দ্বিতীয় না তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় হচ্ছে ইংরেজদের ঔপনিবেশিক শাসন, ব্রিটিশ আমল। আমাদের সংক্ষিপ্ত সিলেবাস তৃতীয় অধ্যায় থেকে শুরু হয়েছে। প্রথমেই হচ্ছে ভারত শাসন আইন 1858 সাল। 1858 সালে যে ভারত শাসন আইনটা হয়েছিল, এই আইনটা মূলত সিপাহী বিদ্রোহের পর সিপাহী বিদ্রোহে যখন রানী দেখলেন যে কোম্পানি শাসন ব্যর্থ হয়ে গেছে এবং কোম্পানি সফলভাবে শাসন করতে পারে নাই, জন্যই সিপাহী বিদ্রোহ হয়েছে, তখন রানী ক্ষমতাটা পার্লামেন্টের হাতে তুলে দিলেন কোম্পানির হাত থেকে। তো এটাকে যখন আইনগত রূপ দেওয়া হয়, সেটাই হচ্ছে ভারত শাসন আইন 1858। ইন্ডিয়া অ্যাক্ট 1858 ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের অবসান ঘটায় এবং এর বদলে সরাসরি ব্রিটিশ সরকারের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়। এটি ছিল 1857 সালে সিপাহী বিপ্লবের প্রত্যক্ষ ফল। যদিও বিপ্লব ব্যর্থ হয়, তথাপি এটি ভারতের ঔপনিবেশিক প্রশাসনে অতি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে সমর্থ হয়। এভাবে বিপ্লবের ঠিক পরেই পার্লামেন্টে ভারতীয় প্রশাসনের উপর তার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে শুরু করে এবং 1858 সালের 2রা আগস্ট পার্লামেন্ট ইন্ডিয়া অ্যাক্ট আইনের মাধ্যমে ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসনের পরিসমাপ্তি ঘটিয়ে রাজশাসন প্রতিষ্ঠা করে। এই আইন বোর্ড অফ কন্ট্রোল এবং বোর্ড অফ ডাইরেক্টরসের দ্বৈত শাসনের অবসান ঘটায়। আচ্ছা, 1858 খ্রিস্টাব্দের ঘোষণায় মহারানী বলেছিলেন যে ইতপূর্বে কোম্পানি যাদের শাসন আমলে ভারতীয় শাসক ও রাজন্যবর্গের সাথে যেসব বিষয় চুক্তি সম্পাদন এবং প্রতিশ্রুতি প্রদান করেছে, সেগুলো সযত্নে পালিত হবে।
ব্রিটিশ প্রজাদের মতোই বর্ণ গোত্র নির্বিশেষে সকল ভারতীয় প্রজাকে তাদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে সরকারি চাকুরিতে নিয়োগ দেওয়া হবে। ভারতীয় জনসাধারণের স্ব ধর্মীয় বিশ্বাসের প্রতি শ্রদ্ধা এবং সহিষ্ণুতার প্রদর্শন করা হবে। কোনো অবস্থায় খ্রিস্ট ধর্ম চাপিয়ে দেওয়া হবে না, অর্থাৎ ধর্মীয় ক্ষেত্রে ভারতীয়দের পূর্ণ স্বাধীনতা দেওয়া হবে। মহাবিদ্রোহের সময় ব্রিটিশ নরনারীকে হত্যার দায়ে কাউকে অভিযুক্ত করা হয়নি এবং যারা এখনো ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে তাদের সকলের প্রতি রাজকীয় ক্ষমা প্রদর্শন করা হবে। লর্ড ডালহৌসি প্রবর্তিত সাম্রাজ্যবাদী নীতি এবং সত্যবিলোপ নীতি পরিত্যক্ত করা হয়। উক্ত ঘোষণায় ভারতীয়দের কল্যাণে এবং উন্নয়নে আরও বলা হয় যে ভারতের জনগণের উন্নতি, সরকারের শান্তি বৃদ্ধি, ভারতীয়দের পরিতৃপ্তি, ব্রিটিশ সরকারের নিরাপত্তা, তাদের কৃতজ্ঞতায় ব্রিটিশ সরকারের জন্য শ্রেষ্ঠ বলে বিবেচিত হবে। মহারানী ভিক্টোরিয়ার উল্লেখিত আবেগময় ঘোষণায় ভারতীয় জনসাধারণের ক্ষোভ হ্রাস পায় এবং ব্রিটিশ সরকারের প্রতি সম্পর্ক ক্রমশ উন্নয়ন ঘটে। আমরা এখন ভারত শাসন আইনের বৈশিষ্ট্যগুলো দেখে নেই। 1858 সালের বৈশিষ্ট্যগুলা। ব্রিটিশ সরকার সম্পর্কিত কতগুলো ধারা ছিল আর ভারত সরকার সম্পর্কিত কতগুলো ধারা ছিল। ব্রিটিশ সরকার সম্পর্কিত প্রথম ধারা হচ্ছে ব্রিটিশ রাজ কর্তৃক ভারতের শাসনভার গ্রহণ। এই আইনে ভারত শাসন ক্ষমতা কোম্পানির হাত থেকে ব্রিটিশ রাজার হাতে চলে যায়, অর্পিত হয়। এভাবে ব্রিটিশ ভারতে কোম্পানি শাসনের অবসান ঘটে এবং রাজ প্রতিষ্ঠান বা ক্রাউনের প্রত্যক্ষ শাসনের যুগ শুরু হয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি বিলুপ্ত হয়, পরিণতি হিসেবে সম্পত্তি রাজ প্রতিষ্ঠানের নিকট হস্তান্তর করা হয়। দ্বিতীয়ত, ব্রিটিশ রাজ কর্তৃক সামরিক দায়িত্ব গ্রহণ। ইস্ট ইন্ডিয়া কোম্পানির স্থল ও নৌ বাহিনীর সৈন্যদেরকে ব্রিটিশ রাজের নিকট হস্তান্তর করা হয় এবং ব্রিটিশ রাজ তাদেরকে পরিচালনা করে। নিয়ন্ত্রণকারী পর্ষদ এবং ডিরেক্টর সভা বিলুপ্ত করা হয়। এই আইনে নিয়ন্ত্রণকারী যে পরিষদ ছিল, বোর্ড অফ কাউন্সিল এবং কোর্ট অফ ডিরেক্টর, এই দুটি সভা বিলুপ্ত ঘোষণা করা হয় এবং উভয় পরিষদের ক্ষমতা ভারত সচিব বা সেক্রেটারি অফ দ্য স্টেট অফ ফর ইন্ডিয়া এবং ভারতীয় পরিষদ বা কাউন্সিল অফ ইন্ডিয়ার হাতে অর্পিত করা হয়। ভারত সচিবের পদ সৃষ্টি করা হয়। এই আইনের মাধ্যমে সর্বপ্রথম ভারত সচিবের পদটি সৃষ্টি করা হয় এবং তার উপর ভারত সরকারের সব কার্যাবলী পরিদর্শন, পর্যবেক্ষণ, নিয়ন্ত্রণ করার ক্ষমতা তার হাতে দেয়া হয়। এই ভারত সচিব হবেন ব্রিটিশ পার্লামেন্ট এবং ব্রিটিশ ক্যাবিনেটের একজন সদস্য। 5 হচ্ছে পার্লামেন্টারি আন্ডার সেক্রেটারি পদ সৃষ্টি করা হয়। আইন প্রণয়ন বিষয়ে ভারত সচিবকে সাহায্য করবার জন্য একজন পার্লামেন্টারি আন্ডার সেক্রেটারি এর পদ সৃষ্টি করা হয়। যদি ভারত সচিব কমন্স সভার অধিবেশনে যোগদান করেন তাহলে পার্লামেন্টের অন্য কক্ষে পার্লামেন্টারি আন্ডার সেক্রেটারি পদ তার প্রতিনিধিত্ব করবে। ভারতীয় পরিষদ বা কাউন্সিল গঠন করা হয়। ভারত সচিবকে ভারতীয় বিভিন্ন বিষয়ে তথ্য পরামর্শ দিয়ে সাহায্য করবে 15 সদস্য বিশিষ্ট এই ভারতীয় কাউন্সিল। ভারত সচিবের ক্ষমতা সুনির্ধারিত করে দেওয়া হয়, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে তার এখতিয়ার থাকবে এগুলো সব বিশদভাবে বলে দেওয়া হয়। ভারত সচিব এবং ভারতীয় কাউন্সিলের বেতন নির্ধারণ করে দেওয়া হয় যে বাৎসরিক 1200 পাউন্ড। কাউন্সিলের অধিবেশন সম্পর্কে বলা হয় যে ভারতীয় কাউন্সিল বা পরিষদ কাউন্সিলের অধিবেশন সম্পর্কে বলা হয় যে পরিষদ প্রত্যেক সপ্তাহে একবার অধিবেশনে বা বৈঠকে মিলিত হবে। 5 জন সদস্যের উপস্থিতিতে বৈঠকের কোরাম হবে। সদস্যদের নিয়োগ এবং অপসারণ। ভারত সচিবের পরিষদের ডিরেক্টরগণ মনোনীত কোন কোন সদস্যপদ শূন্য হলো রাজা-রানী কর্তৃক তা পূরণ হবে। ভারত সচিবের পার্লামেন্টের নিকট জবাবদিহিতা। 1858 সালের আইনে উল্লেখ করা হয় যে ভারত সচিব ভারতীয় বিষয়ে পার্লামেন্টের নিকট জবাবদিহি করতে বাধ্য থাকবে এবং ব্রিটিশ পার্লামেন্টের ভারত সচিবকে জিজ্ঞাসাবাদ করবে, তার আলোচনা এমনকি দায়িত্ব পালনের অযোগ্যতার দরুন তাকে অপসারণও করতে পারবে। এখানে একটা ছবির মাধ্যমে বুঝাই দিই। এখানে দেখো, সবচেয়ে উপরে থাকবে পিরামিডের সবচেয়ে উপরে হচ্ছে ক্রাউন অর্থাৎ রাজা রানী, তার অধীনে থাকবে সেক্রেটারি অফ দ্য স্টেট অর্থাৎ ভারত সচিব, তার নিচে থাকবে গভর্নর জেনারেল যিনি কিনা ভারতে থাকবে। আর সেক্রেটারি অফ স্টেট হচ্ছে ব্রিটিশ ক্যাবিনেটের সদস্য, তিনি থাকবেন হচ্ছে তিনি ব্রিটেনেই থাকবেন কিন্তু ভারতের তদারকি করবেন। এই তিনটা অর্গানই কিন্তু রেসপন্সিবল টু পার্লামেন্ট, পার্লামেন্টের নিকট তাদের জবাবদিহিতা থাকবে তাদের কাজের জন্য। আচ্ছা, সেক্রেটারি অফ স্টেট বা ভারত সচিবকে সাহায্য করবে হচ্ছে কাউন্সিল অফ ইন্ডিয়া 15 সদস্য বিশিষ্ট, আর গভর্নর জেনারেলকে সাহায্য করবে হচ্ছে এক্সিকিউটিভ কাউন্সিল। কাউন্সিল অফ ইন্ডিয়া হচ্ছে নমিনিস অফ ক্রাউন আর হচ্ছে রিপ্রেজেন্টেটিভ অফ ডিরেক্টর অফ ইআইসি, আর এক্সিকিউটিভ কাউন্সিলের সদস্য হচ্ছে হাই অফিসিয়াল অফ গভর্নমেন্ট। এইটা ছিল মূলত যে নির্বাহী গঠন যেটা ছিল, যে ক্ষমতাটা কিভাবে বন্টিত হচ্ছে সেটা তার একটা রূপ। এখন আমরা দেখি ভারত সরকার সম্পর্কিত ধারাসমূহ।
ভাইসরয় নিয়োগ দেওয়া হবে। এই আইনে বলা হয় একই ব্যক্তি ব্রিটিশ ভারতের ভাইসরয় এবং গভর্নর জেনারেল হিসেবে পরিগণিত হবে এবং ভারতীয় প্রদেশসমূহের ক্ষেত্রে তিনি গভর্নর জেনারেল এবং দেশীয় রাজ্যসমূহের ক্ষেত্রে রাজা বা রানীর প্রতিনিধি অর্থাৎ ভাইসরয় হিসেবে দায়িত্ব পালন করবে। লোক সংক্রান্ত ভারত সচিব কর্তৃক নিযুক্ত হবেন। রাজা বা রানীর অনুমোদন ক্রমে গভর্নর জেনারেল লেফটেন্যান্ট গভর্নরকে নিযুক্ত করতে পারবেন। সন্ধি এবং চুক্তি স্বাক্ষর। কোম্পানির স্বাক্ষরিত সব সন্ধি ও চুক্তি ইত্যাদি ব্রিটিশ রাজা বা রানীর জন্য বাধ্যতামূলক হবে। সপরিষদ ভারত সচিব কর্তৃক বা তার বিরুদ্ধে এসব সন্ধি ও চুক্তি বলবৎ করা যাবে। রাজা বা রানীর ঘোষণা। রাজা প্রতিষ্ঠান কর্তৃক ভারতের শাসন প্রত্যক্ষভাবে গ্রহণের বিষয়টি রাজা বা রানীর ঘোষণা বা ফরমানের মাধ্যমে ভারতের রাজন্যবর্গের উদ্দেশ্যে বা জনগণের উদ্দেশ্যে ঘোষণা করা হবে। ভারত শাসন আইনের প্রক্রিয়াটা আমরা দেখি। আইনের ক্ষেত্রে বেশ কিছু সংস্কার আনা হয়। তো তিনি ভারতীয় দেওয়ানি আদালত এবং নেজামত আদালত একত্রিত করে উচ্চ ক্ষমতা সম্পন্ন হাইকোর্ট প্রতিষ্ঠা করেন। এরপর আইন সচিব কর্তৃক ভারতীয় দণ্ডবিধি আইন প্রণীত হয়। লর্ড ক্যানিং ভারতীয় সিভিল অ্যাক্ট পাশ করে এবং ভারতীয়দের জন্য বেশ কয়েকটি উচ্চ পদ সংরক্ষিত করে ভারতীয় সিভিল সার্ভিসের দ্বার উন্মুক্ত করে দেয়। সামরিক সংগঠনের ক্ষেত্রে লর্ড ক্যানিং কোম্পানির সময় সৈন্যবাহিনী ভেঙে দিয়ে আবার নতুন করে সেনাবাহিনী গঠন করে। সেনা বিভাগে তিনি ভারতীয় সেনা কম ভর্তি করিয়ে ইউরোপীয় সৈন্যবাহিনীর সংখ্যা বৃদ্ধি করে এবং অস্ত্রাগারের দায়িত্ব তিনি ব্রিটিশ সৈন্যের হাতে দেন। রাজস্ব সংস্কারের ক্ষেত্রে 1857 খ্রিস্টাব্দের সংগ্রামে কোম্পানির অর্থনৈতিক অবস্থা শোচনীয় হয়েছিল। অর্থনৈতিক দুরবস্থা পুষিয়ে নেওয়ার লক্ষ্যে লর্ড ক্যানিং ইংল্যান্ডের দুজন বিশেষজ্ঞের পরামর্শে নতুন রাজস্ব ব্যবস্থা প্রবর্তন করে। এই ব্যবস্থা অনুযায়ী আয়কর বৃদ্ধি, পথকর স্থাপন, কাগজের মুদ্রা প্রবর্তন করা হয়। তিনি সামরিক সহ অন্যান্য ক্ষেত্রে ব্যয় সংকোচন নীতি গ্রহণ করে রাজস্ব ঘাটতি পূরণ করতে সক্ষম হন। শিক্ষার সংস্কারের ক্ষেত্রে তার অবদান ছিল লর্ড ক্যানিং এর। ভারতবর্ষে শিক্ষা সম্প্রসারণের লক্ষ্যে কলকাতা, মাদ্রাজ, মুম্বাইয়ে তিনি 3টা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। তিনি একদিকে উপমহাদেশে মহাবিদ্রোহ দমন করে দেশবাসীর নিকট ভূয়সী প্রশংসা লাভ করেন, আর অপরদিকে 1858 খ্রিস্টাব্দে রাজস্ব আইন প্রণয়ন করে জমিদারদের অত্যাচার থেকে প্রজাদের রক্ষা, কাগজের মুদ্রা প্রচলন, 1861 খ্রিস্টাব্দে সর্বোচ্চ ক্ষমতা বিশিষ্ট আদালত হাইকোর্ট প্রতিষ্ঠা, কলকাতা, মাদ্রাজ, মুম্বাই 3টি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা সহ বেশ কিছু জনগুরুত্বপূর্ণ কাজ করে ভারতবাসীর নিকট তিনি জনদরদী হিসেবে পরিণত হন। আচ্ছা, লর্ড ক্যানিং এর পরে ধারাবাহিকভাবে ভারতীয় যে শাসন 1858 সালের আইনের কিছু গুরুত্ব আলোচনা করি আগে। এর কিছু সাংবিধানিক গুরুত্ব ছিল। এইটার প্রথম যে গুরুত্ব সেটা হচ্ছে এর মাধ্যমে সবচেয়ে প্রথম কোম্পানি শাসনের অবসান হয় এবং ব্রিটিশ রাজ্যের ক্ষমতা লাভ হয়। দ্বিতীয়ত, এর মাধ্যমে দ্বৈত শাসনের অবসান হয়। 1858 সালের আইনের ফলে দ্বৈত শাসনের অবসান হয়। ডিরেক্টর সভা এবং নিয়ন্ত্রণকারী পর্ষদ অর্থাৎ বোর্ড অফ কাউন্সিলের ক্ষমতা বন্টনজনিত বিভ্রান্তি এবং অনিশ্চয়তা দূর হয় এবং এই ব্যবস্থা ব্রিটেনের সচেতন মহলের প্রশংসা অর্জন করে। ভারতীয় কাউন্সিল গঠন হয় এই আইনের মাধ্যমে এবং 15 সদস্য বিশিষ্ট এই কাউন্সিল কারণ ভারতীয় কাউন্সিল পূর্বসূরি ছিল ডিরেক্টর সভা ভারত বিষয়ে সম্পূর্ণ অজ্ঞ ছিল, কিন্তু এবার যে কাউন্সিল গঠন করা হলো এখানে যাদেরকে নিয়োগ দেওয়া হলো তারা ভারত সম্পর্কে জ্ঞাত ছিল, তাদের অধিকাংশই ভারতে অবস্থান ছিল। আর অন্যদিকে ভারতীয় কাউন্সিলের সদস্যরা ভারতের বিভিন্ন বিষয়ে ভালোভাবে জানতেন, কেননা কাউন্সিলের সদস্য হতে হলে তাকে 10 বছর ভারতে বসবাস বা চাকরি করার অভিজ্ঞতা থাকতে হবে, এরকম একটা শর্ত ছিল। কাজেই কাউন্সিলের সদস্যরা ডিরেক্টর সভার তুলনায় ভারত সংক্রান্ত বিষয়ে অনেক বেশি মনোযোগী ছিল। মর্যাদাপূর্ণ এবং দায়িত্বশীল পদ সৃষ্টি হয়। ভারত শাসন সম্পর্কে ভারত সচিবের মত অধিকতর মর্যাদাপূর্ণ এবং দায়িত্বশীল পদ সৃষ্টি এবং আইনের অন্যতম একটি বিধান। আগে যে নিয়ন্ত্রণকারী বোর্ড বা বোর্ড অফ কন্ট্রোল ছিল, এর সভাপতির তুলনায় ভারত সচিবের পদ আরো বেশি প্রতিভাবান ব্যক্তির আসীন হয়। আরো বেশি দক্ষ এবং যোগ্য ব্যক্তিকে ভারত সচিবের পদে পদায়ন করা হয়, যার জন্য ভারতের সার্বিক দায়িত্ব তিনি পালন করেন এবং এই পদের গুরুত্ব অপরিসীম ছিল। দেশীয় রাজন্যবর্গ এবং ব্রিটিশ সরকারের মধ্যে একটা সুসম্পর্ক সৃষ্টি হয়, তাদের মধ্যে ভুল বোঝাবুঝি সন্দেহবোধ দূর হয় এবং রানীর ঘোষণার মধ্যে দিয়ে যুদ্ধ এবং সাম্রাজ্য বিস্তারের যে নীতিটা সেটা পরিত্যক্ত হওয়ার কারণে আর সাম্রাজ্যবাদ অর্থাৎ দেশীয় রাজ্যদের দখল করার যে প্রবণতা সেই প্রবণতাটা আর থাকলো না।
আমলাতান্ত্রিক ব্যবস্থা সুপ্রতিষ্ঠিত হয় এর মাধ্যমে। শাসন বিভাগের সব স্তরে ব্রিটিশ পার্লামেন্টের প্রাধান্য পরিলক্ষিত হয় এবং সাধারণ জনগণ এবং আইন এবং শাসন বিভাগের মধ্যে ব্যবধান সাধারণ জনগণ আইন এবং শাসন বিভাগের মধ্যে ব্যবধান সৃষ্টি হয়। বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধি পায়, এগুলোর প্রতিশ্রুতি দেয় ব্রিটিশ পার্লামেন্ট বা ব্রিটিশ যে রাজা রানী, তারা ভারতীয়দের জন্য বিভিন্ন সুযোগ সুবিধার প্রতিশ্রুতি দেন এবং ধর্মীয় ক্ষেত্রে সহিষ্ণুতার নীতি অনুসরণ করেন। সরকারি চাকরির ক্ষেত্রে জাতি এবং ধর্মীয়গত যে বিভেদ ছিল তার অবসান ঘটে। স্বায়ত্তশাসন প্রতিষ্ঠিত, এই আইনের মাধ্যমে ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ সাম্রাজ্যবাদী কর্তৃত্বের একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠিত হয়। পরবর্তীকালে অবশ্য এই কর্তৃত্ব ক্রমশ শিথিল হয়ে বিভিন্ন রাজনৈতিক ঘটনার ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে ভারতবর্ষে স্বায়ত্তশাসন প্রতিষ্ঠিত হয়। আধুনিক ভারত প্রতিষ্ঠিত হয় এই আইনের মাধ্যমে। এই আইনের মাধ্যমে কোম্পানির বাণিজ্যবাদ, হিসাবের খাতায় ব্যালেন্স শীট রক্ষা এই ধরনের নীতি চিরতরে বিলুপ্ত হয়ে যায়। শুধুমাত্র কর সংগ্রহ এবং আইন শৃঙ্খলা রক্ষাকে গুরুত্ব না দিয়ে আর সব ধরনের শাসন নীতি পরিচালনা করা হয় আধুনিক পদ্ধতিতে, অর্থাৎ আধুনিক ভারত প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয় এই আইনের মাধ্যমে। এগুলো ছিল 1858 সালের গুরুত্ব। আচ্ছা, এরপর হচ্ছে লর্ড লিটন। আমাদের বইয়ে দেওয়া আছে লর্ড লিটন সম্পর্কে। লর্ড লিটন বাংলার গভর্নর হন এবং স্বল্প সময় লর্ড লিটন কিন্তু লর্ড ক্যানিং এর পরেই আসেন নাই। লর্ড লিটন আর ক্যানিং এর মাঝখানে আরো কয়েকজন এসেছে, তোমাদের বইয়ে দেওয়া আছে। লর্ড ক্যানিং এর পরে এসেছিল লর্ড এলগিন, স্যার জন লরেন্স, লর্ড মেও, 3 জন। তারপর লর্ড নর্থব্রুক, 4 জন। 4 জনের পরে হচ্ছে লর্ড লিটন আসে। কিন্তু আমরা সবগুলো পড়ি না, কারণ তাদের তেমন কোনো গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল না। যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল আমরা শুধু তাদেরটা পড়ি। আমরা লর্ড লিটন পড়বো, লর্ড রিপন পড়বো। তো লর্ড লিটন বাংলার গভর্নর এবং স্বল্প সময়ের জন্য ভারতীয় অস্থায়ী ভাইসরয় ছিলেন। তার পুরো নাম ভিক্টর আলেকজান্ডার জর্জ রবার্ট, যিনি লিটনের দ্বিতীয় আর্ল। পিতা লিটনের প্রথম আর্ল এডওয়ার্ড রবার্ট বুলওয়ার লিটন ভারতের গভর্নর জেনারেল থাকাকালে ভিক্টর লিটন সিমলায় 1886 সালে জন্মগ্রহণ করেন। ভিক্টর লিটন কেমব্রিজের ইটন এবং ট্রিনিটি কলেজে শিক্ষা লাভ করেন। লর্ড লিটন একটি কঠিন সময়ে বাংলার গভর্নর নিযুক্ত হন। তখন উপনিবেশিক সরকার 1919 সালের ভারত শাসন আইন বাস্তবায়নের জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিল। অপরদিকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসও দৃঢ় প্রতিজ্ঞ ছিল উক্ত অগ্রহণযোগ্য আইনটি অকার্যকর করতে। তার শাসনামলে তিনি সবসময় নির্বাচনে অংশগ্রহণের সংখ্যাগরিষ্ঠ আসন লাভ করা সত্ত্বেও মন্ত্রিসভা গঠনের ক্ষেত্রে অটলভাবে অসম্মত স্বরাজ দল থেকে প্রতিরোধের সম্মুখীন হন। তাদের নীতি ছিল হচ্ছে শাসনতন্ত্রের ভেতরে থেকে 1919 সালের শাসনতন্ত্রকে ব্যর্থ করে দেওয়া। তাদের অসহযোগিতার কারণে লর্ড লিটনকে বৃহত্তর রাজনৈতিক দল থেকে বিচ্ছিন্ন ক্ষুদ্রতর দল এবং গ্রুপগুলোর মধ্যে আগ্রহী সদস্যদেরকে নিয়ে মন্ত্রিসভা গঠনের জন্য আহ্বান জানানোর প্রয়োজন পড়ে। কিন্তু সংখ্যাগরিষ্ঠ স্বরাজ দলের সদস্যদের আনিত অনাস্থা প্রস্তাবে পরাজিত হয়ে 6 মাসের মধ্যে এই ধরনের মন্ত্রিসভার পতন ঘটে। তার উদ্যোগে অনেকগুলা পরিষদ দল গঠিত হয়েছিল, কিন্তু তার বিভেদ নীতি স্বরাজ দলের সদস্যদেরকে কখনো দুর্বল করতে পারেনি। লর্ড লিটন বিশেষভাবে পরিচিত কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার আশুতোষ মুখার্জি তার অপ্রীতিকর প্রতিদ্বন্দ্বিতার কারণে লর্ড লিটনের প্রচেষ্টা ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের কার্যাবলীতে হস্তক্ষেপ করা, কিন্তু স্যার আশুতোষ তাকে সতর্ক করে দেন যে তিনি যদি তাকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে অধিষ্ঠিত রাখতে চান তাহলে যেন তিনি এরূপটা না করেন। আচ্ছা, লর্ড লিটনের আইনসমূহ, এগুলি লর্ড লিটনের আইন না, এগুলি লর্ড রিপনের আইন মনে হচ্ছে। আচ্ছা, লর্ড লিটনের আইন। প্রথমত লর্ড লিটন অস্ত্র সংক্রান্ত একটা আইন করে, সেটা হচ্ছে তিনি অস্ত্র আইন পাশ করে বিনা লাইসেন্সে অস্ত্র রাখাটা নিষিদ্ধ করে দেন। দ্বিতীয়ত তিনি সংবাদপত্র আইন প্রণয়ন করে দেশীয় ভাষায় প্রচারিত সংবাদপত্রের স্বাধীনতা হরণ করেন। তৃতীয়ত তিনি পূর্ববর্তী শাসকদের নিরপেক্ষতার নীতি পরিত্যাগ করে অগ্রসর নীতি অনুসরণ করেন, ফরওয়ার্ড পলিসি। আর তার হচ্ছে আফগান নীতি। তার আফগান নীতি ছিল 1858 খ্রিস্টাব্দের যে সমস্ত এই আইনটি ছিল তার উত্তরাধিকার লর্ড লিটন 4 বছর পর পর বাতিল করেছেন। লর্ড লিটনের আফগান নীতি এবং সাম্রাজ্যবাদী পররাষ্ট্র নীতির অনুসরণে 1878 সালে আফগানিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা ইংল্যান্ড এবং ভারতে অনেক বেশি সমালোচিত হয়। দ্বিতীয় আফগান যুদ্ধতে ব্যাপক প্রাণহানি ঘটে, অর্থ ব্যয় হয় প্রচুর, শেষ পর্যন্ত প্ররোচনামূলক কূটনীতি অকেজো কূটনীতি বলে প্রমাণিত হয়। গ্ল্যাডস্টোন তার আফগান নীতির
তীব্র সমালোচনা করেন। 1878 থেকে 80 সালে দুর্ভিক্ষে বিপুল সংখ্যক লোকের প্রাণহানি ঘটে। স্থানীয় ভাষায় সংবাদপত্রগুলি স্বাধীনতা হরণের জন্য গৃহীত পদক্ষেপসমূহ এবং আফগান যুদ্ধের বিপুল ব্যয় লর্ড লিটনের বিরুদ্ধে সমালোচনার বিশাল ক্ষেত্র প্রস্তুত করে। 1880 সালে গ্ল্যাডস্টোনের ক্ষমতায় প্রত্যাবর্তনকারী তিনি তাৎক্ষণিকভাবে পদত্যাগ করেন এবং 1880 সালে থেকে আর্ল পদ থেকে প্রদান করা হয় এবং পরবর্তীকালে তিনি 1887 হতে 1891 পর্যন্ত ফ্রান্সের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। 1891 সালে 24 নভেম্বর লিটনের প্যারিসে মৃত্যু হয়। এই হচ্ছে লিটনের যুগ। লিটন শেষ। এখন আমরা লর্ড রিপনে চলে যাই। লর্ড রিপন ভারতের গভর্নর জেনারেল ও ভাইসরয়। ভারতে আসার পূর্বে জর্জ ফ্রেডারিক স্যামুয়েল 1852 সাল থেকে 1879 সাল পর্যন্ত ব্রিটিশ পার্লামেন্টের সদস্য ছিলেন। পার্লামেন্টে থাকাকালে তিনি আন্ডার সেক্রেটারি ফর ওয়্যার, আন্ডার সেক্রেটারি ফর ইন্ডিয়া, সেক্রেটারি অফ স্টেট অফ ওয়্যার, সেক্রেটারি অফ স্টেট ফর ইন্ডিয়া, লর্ড প্রেসিডেন্ট অফ দ্য কাউন্সিল প্রভৃতি পদ অলংকৃত করেন। 1871 সালে তিনি মার্কুইস মর্যাদাও লাভ করেন। পার্লামেন্টে গ্ল্যাডস্টোন এর লিবারেল পার্টি সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে নির্বাচিত হয়। ব্রিটেনের সরকার পরিবর্তিত হয় এবং এর ফলে ভারতের সর্বোচ্চ নির্বাহী পদের অনুরূপ পরিবর্তন আসে। ইন্ডিয়া অফিসে দুবার উচ্চ পদে দায়িত্ব পালনকারী লর্ড রিপনকে ভারতের গভর্নর জেনারেল এবং ভাইসরয় পদে নিযুক্ত করা হয়। উদারনৈতিকদের মধ্যে চরম উদার লর্ড রিপন ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পরপরই নানা ধরনের সংস্কার কর্মসূচি বাস্তবায়নে ব্যাপৃত হন। তার সর্বপ্রথম পদক্ষেপ ছিল দীর্ঘস্থায়ী অ্যাংলো আফগান শত্রুতার অবসান ঘটানো। তিনি নতুন আফগান আমির আব্দুর রহমানের সাথে একটি শান্তি চুক্তি করেন। ভারত সরকার একটি বার্ষিক অনুদানের বিনিময়ে নতুন আমির ভারত সরকারের সঙ্গে পরামর্শ করে তার বৈদেশিক নীতি নির্ধারণ করতে সম্মত হন। স্থানীয় স্বায়ত্তশাসনের ক্রমবিকাশের ক্ষেত্রে লর্ড রিপন উল্লেখযোগ্য অবদান রাখেন। 1882 সালে তিনি সরকারিভাবে মনোনীত ব্যক্তিদের দ্বারা পরিচালিত স্থানীয় সরকারের চলমান প্রথায় রহিত করেন। তার ঘোষণা মতে তার সংস্কার জনগণকে রাজনৈতিকভাবে সম্পৃক্ত করার চেষ্টা করে। অধিকতর দক্ষতা অর্জনের লক্ষ্যে তার স্থানীয় স্বায়ত্তশাসন পরিকল্পনা অনুযায়ী বিশাল লোকাল বোর্ড সমূহ ভেঙে ভেঙে ছোট এলাকায় পরিণত করা হয়। স্থানীয় বিষয়সমূহের ব্যবস্থাপনায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে প্রচলিত মনোনয়ন প্রথার পরিবর্তে নির্বাচন প্রথা প্রবর্তন করা হয়। কিন্তু এ ব্যবস্থায় ব্রিটিশ ভারতের আমলার আপত্তি ছিল, কেননা এরা মনে করতেন যে স্থানীয় পর্যায়ে ভারতীয়দের নির্বাচন প্রথার জন্য প্রস্তুত নয়। এদের বিরোধিতার কারণে রিপন তার আকাঙ্ক্ষা অনুযায়ী নির্বাচনী আদর্শসমূহ বাস্তবায়ন করতে পারেনি। গ্রামীণ এবং শহুরে স্থানীয় কমিটিসমূহ নির্বাচনের সদস্যদের সঙ্গে মনোনীত সদস্যরাও থেকে যান। রিপনের কৃতিত্ব এই যে তিনি গ্রামীণ ভোটসমূহের জন্য সর্বপ্রথম নির্বাচিত প্রথা প্রবর্তন করেছিলেন। যদিও রিপন প্রত্যাবর্তনের পর 1885 সালে বিখ্যাত বঙ্গীয় প্রজাস্বত্ব আইনটি গৃহীত হয়, তারপরও এটি ছিল তার নিকট নিযুক্ত রেন্ট কমিশনের সুফল। দীর্ঘদিন ধরে বাংলার রায়ত শ্রেণী জমিদার তালুকদারদের নিপীড়ন রাজস্ব আদায়ের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে আসছিল। কৃষি বিষয়ের সমস্যাসমূহ পর্যালোচনা এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে যথোপযুক্ত সুপারিশ প্রণয়নের জন্য রেন্ট কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছিল। এ কমিশনের প্রতিবেদনের ফলশ্রুতি হিসেবে প্রজাদের অধিকার এবং দায়িত্ব সংক্রান্ত ব্যাপারে আলোচনা, পর্যালোচনা এবং চূড়ান্ত পর্যায়ে 1885 সালে বঙ্গীয় প্রজাস্বত্ব আইন প্রণীত হয়। ফলে রায়তগণ চিরস্থায়ী বন্দোবস্তের ফলে হারানো অধিকারসমূহ অনেকাংশে ফিরে পায়। শিক্ষা ছিল রিপনের অত্যন্ত প্রিয় বিষয়। গ্ল্যাডস্টোনের উদার সরকারে লর্ড প্রেসিডেন্ট অব দি কাউন্সিল হিসেবে রিপন শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ সংস্কার সাধন করেছিলেন। বড়লাট হিসেবে রিপন শিক্ষা, বিশেষ করে প্রাথমিক শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছিলেন। তিনি ডব্লিউ হান্টারের নেতৃত্বে হান্টার কমিশন গঠন করেন। প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষার সমস্যাসমূহ নির্ণয় করার জন্য ইন্ডিয়ান এডুকেশন কমিশন নামে কমিটি গঠন করেন। হান্টার কমিশন নামে বহুল পরিচিত এই কমিশনের সুপারিশ সমূহের ভিত্তিতে প্রাথমিক ও কলেজিয়েট স্কুল প্রতিষ্ঠার উপর গুরুত্ব প্রদান করে একটি নতুন শিক্ষানীতি গৃহীত হয়। এগুলো ছিল শিক্ষার ক্ষেত্রে তার অবদান। এছাড়া চরম বিতর্কিত এলবার্ট বিলের জন্য রিপন প্রশাসনে বিশেষভাবে চিহ্নিত হয়ে আছেন। এদেশে বসবাসকারী ইউরোপীয়দের উপর স্থানীয় বিচারকদের আইনগত অধিকারের প্রশ্নে বিতর্ক সৃষ্টি করেন তিনি। ইউরোপীয়দের উপর দেশীয় বিচারকরা কোনো বিচারিক এখতিয়ার ছিল না। আইন সদস্য স্যার কোর্টনি এলবার্ট শ্বেতাঙ্গদের এই বিশেষ ক্ষমতা বাতিল এবং স্থানীয় অপরাপর সকল প্রজাদের আইনের চোখে সমতা প্রদান করে একটি আইনি সংস্কার প্রস্তাব উত্থাপন করেন। অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায় এই প্রস্তাব প্রতিরোধকল্পে আন্দোলন গড়ে তোলে এবং মৌলিক চেতনা ও ধারার উল্লেখযোগ্য সংশোধনী সন্নিবেশিত করে বিলটি পাশ করতে সরকারকে বাধ্য করে। 1882 সালে রিপন 1878 সালের বিতর্কিত ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বাতিল করলে তার উদারনীতি পুনরায় বাধার সম্মুখীন হয়।
এই এক দ্বারা ভারতীয় সংবাদপত্র সমূহের সম্পাদকদের সরকার বিরোধী কোনো বিষয় প্রকাশ করবেন না বলে মুচলেকা দিতে অথবা যাচাই বাছাইয়ের জন্য ছাপাইয়ের পূর্বে প্রুফশিট জমা দিতে বাধ্য করেন। ভারতীয় সংবাদপত্র তার পদক্ষেপে জোরালো সমর্থন জ্ঞাপন করেন, কিন্তু ভারতীয় সংবাদপত্রকে স্বাধীনতা প্রদানের বিষয়ে অ্যাংলো ইন্ডিয়ান সংবাদপত্র এবং সম্প্রদায় বিরোধিতা করে। বর্ণবৈষম্য প্রদর্শন না করে সব সংবাদপত্রকে স্বাধীনতা প্রদানের ব্যাপারে রিপনের আদর্শ শেষ পর্যন্ত বাস্তবায়িত হয় এবং ভার্নাকুলার প্রেস অ্যাক্ট বাতিল হয়। 1884 সালের ডিসেম্বর মাসে রিপন ভারত ত্যাগ করেন এবং রিপনের পূর্বে বা পরে কোনো গভর্নর জেনারেল ভারতীয়দের নিকট তার মতো এতটা জনপ্রিয় হয় নাই। বিপরীতভাবে সম্ভবত অপর কোনো গভর্নর জেনারেল রিপনের মতো অ্যাংলো ইন্ডিয়া সম্প্রদায়ের নিকট এতটা ঘৃণিত হয় নাই। রিপনের যে উদ্যোগগুলো ছিল, যে রাজনৈতিক সংস্কারগুলো ছিল, সেগুলো দেখো। প্রথমত রাজনৈতিক সংস্কার, বেন্টিকের সময় যে মহীশূর ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়েছিল তা 1881 সালে লর্ড রিপন পুনরায় মহীশূর রাজবংশের হাতে ছেড়ে দিয়ে উদারতার পরিচয় দেন। দ্বিতীয় আফগান যুদ্ধের পরিসমাপ্তি ঘটে। দ্বিতীয়ত তিনি সংবাদপত্রের স্বাধীনতা প্রদান করেন। একটু আগে দেখলাম আমরা পূর্ববর্তী ভাইসরয় লর্ড লিটন কর্তৃক প্রবর্তিত সংবাদপত্র ভার্নাকুলার প্রেস অ্যাক্ট লর্ড রিপন বাতিল করে দেন এবং দেশীয় ভাষায় সংবাদপত্র প্রকাশের পূর্ণ স্বাধীনতা দেন। শিক্ষা সংস্কারের ক্ষেত্রে আমরা দেখলাম যে তিনি হান্টার কমিশন নিয়োগ দেন এবং এই সময় সুপারিশের ভিত্তিতে প্রাথমিক মাধ্যমিক শিক্ষা সংস্কার করেন। স্থানীয় স্বায়ত্তশাসনের ক্ষেত্রে তিনি আইন প্রণয়ন করেন, সেটা হচ্ছে লর্ড রিপনের আমলে অবিস্মরণীয় ঘটনা বেঙ্গল মিউনিসিপ্যাল অ্যাক্ট নামক স্থানীয় স্বায়ত্তশাসন আইন প্রণয়ন। এই আইন দ্বারা স্থানীয় জনগণ কর্তৃক নির্বাচিত প্রতিনিধিরা স্থানীয় সরকার বিষয়ক দপ্তরগুলো পরিচালনার ক্ষমতা লাভ করে। প্রজাস্বত্ব আইনের ভিত্তি স্থাপন, তিনি বঙ্গ অযোধ্যার রায়তদের অবস্থার উন্নতিকল্পে প্রজাস্বত্ব আইনের পরিকল্পনা প্রণয়ন করেন। পরবর্তীকালে এই আইনটি বেঙ্গল ট্রেনেসি অ্যাক্ট নামে পরিচিত হয়। তিনি ফ্যাক্টরি আইন পাশ করেন। লর্ড রিপন শ্রমিকদের কল্যাণে 1881 খ্রিস্টাব্দে ফ্যাক্টরি আইন পাশ করেন এবং বিশেষ করে খ্যাতি অর্জন করেন। এই আইন দ্বারা শিল্প শ্রমিকদের থেকে দৈনিক 8 ঘন্টা কাজ করার নিয়ম চালু হয়। অবাধ বাণিজ্য নীতি তিনি প্রবর্তন করেন। প্রজাসাধারণের উপকারার্থে তিনি লবণ এবং অন্যান্য বাণিজ্য দ্রব্যের উপর শুল্ক হ্রাস করেন এবং আয়কর রহিত করেন। অবাধ বাণিজ্য নীতির প্রবর্তন করেন। বেন্টিকের সময় যে মহীশূর ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়েছিল তা তিনি 1881 খ্রিস্টাব্দে মহীশূর রাজবংশের হাতে ফিরিয়ে দেন। আর সবশেষে ইলবার্ট বিল। ইতপূর্বে কোনো ভারতীয় ম্যাজিস্ট্রেট ইউরোপীয়দের বিচার করতে পারতেন না। বিচার ক্ষেত্রে বৈষম্য দূর করার ক্ষেত্রে লর্ড রিপন আইন সদস্য মিস্টার ইলবার্টকে একটি বিল প্রণয়ন করতে বলেন। ইলবার্ট যথারীতি একটি বিল প্রণয়ন করে এবং বিলটি 1883 সালে পাস হয়। মিস্টার ইলবার্টের নাম অনুযায়ী বিলটির নাম হয় ইলবার্ট বিল। এই বিল প্রণয়ন করে ভারতীয় বিচারকদের ইউরোপীয় অপরাধীদের অপরাধ করার ক্ষমতা প্রদান করে। অবশ্য পরে এই আইন কিছুটা সংশোধন করে ইউরোপীয়দের জুরি গ্রহণের ব্যবস্থা রাখা হয়। আর সবশেষে গণতন্ত্রের পথ প্রদর্শক লর্ড রিপন ইংল্যান্ডের রক্ষণশীল পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও তিনি গণতন্ত্রের প্রতি ছিলেন আস্থাশীল। তিনি ভারতীয় জনসাধারণের রাজনৈতিক আশা আকাঙ্ক্ষার প্রতি সহানুভূতি ছিলেন। স্থানীয় স্বায়ত্তশাসনে জনগণের অংশগ্রহণে উৎসাহিত করতেন। তিনি গণতন্ত্রের পথ প্রদর্শক হিসেবে ভারতীয়দের হৃদয়ে তিনি চির অম্লান হয়ে আছেন। তার শাসন আমলে বিভিন্ন উন্নয়ন এবং সংস্কারমূলক কাজের জন্য তিনি আজও ভারতীয়দের কাছে স্মরণীয় হয়ে আছেন। ভারতবর্ষের ইতিহাসে কোম্পানি শাসনের শুরু থেকে শেষ পর্যন্ত যে ব্রিটিশ শাসনগণ উন্নয়ন এবং সংস্কারমূলক কাজের জন্য উপমহাদেশে স্মরণীয় হয়ে আছে তার মধ্যে লর্ড রিপন অন্যতম। এরপর আর আমি স্লাইড বানাই নাই, তাহলে আর আজকে পড়াবো কিভাবে? এই পর্যন্তই আমি স্লাইড রেডি করেছি। তাহলে আমরা পরের ক্লাসে লর্ড কার্জন এবং বঙ্গভঙ্গ পড়বো। এমনিতেও লর্ড কার্জন আর বঙ্গভঙ্গ তো আমরা পরিণতিতে পড়েছিলাম না, এগুলো আমাদের পরিণতি রিপিটেশন। তোমরা আছো নাকি ঘুমায় পড়ছো? ম্যাম আছি। আচ্ছা, এতক্ষণ যে স্লাইড শো করছিলাম সেটা কি তোমরা দেখতে পাচ্ছিলা? না ম্যাম। এই যে আমার যে কি রাগটা লাগে, আরে তোমরা দেখতে না পেলে আমাকে বলবা না। মাঝখান দিয়ে ডিসকানেক্ট হয়ে গেছিল, আমার স্লাইড চলে গেছে। এই দেখো, আমি যা পড়াই তা সবটা স্লাইডে শো করি। দাঁড়াও দেখাচ্ছি। এতক্ষণ যা বলছি সবকিছু স্লাইডে ছিল, কিন্তু আমি স্লাইড দেখে পড়াচ্ছি, কিন্তু তোমরা স্লাইড দেখো নাই। এটা দেখছো? জি ম্যাম। আচ্ছা,
এটা দেখছো? জি ম্যাম। এটা জি ম্যাম, এটাও দেখছি ম্যাম। লর্ড রিটার্ন করাচ্ছিলেন তো ওখান থেকে দেখা যাচ্ছিল না। এই গুরুত্বটা তুলতে পারছিলা? জি ম্যাম। এই যে লিটন, জি ম্যাম, এখান থেকে দেখা যাচ্ছিল। তাহলে তোমরা কেন আমাকে বলো না যে কিছু দেখতে পাচ্ছ না? আমি তোমাদেরকে কখনো স্লাইড ছাড়া পড়াই না তো। এই যে আফগান নীতি, অস্ত্র আইন, সংবাদপত্র নীতি এগুলো পড়াচ্ছিলাম, সবকিছু ছিল। এ হচ্ছে লর্ড রিপনের এই পর্যন্ত ছিল, এখানে গিয়ে শেষ হয়েছে। বলবা যদি কিছু না দেখতে পাও আমাকে বলবা। আমি তো দেখতে পাই, কিন্তু যখন ডিসকানেক্ট হয়ে যায় তোমরা আর দেখতে পাও না। তোমরা যে দেখতে পাচ্ছ না সেটা আর আমি কিভাবে বুঝবো? আমাকে বলতে হবে। আচ্ছা, আজকে এ পর্যন্ত থাক। আর কত, 6 মিনিট আছে। আমার স্লাইড আর তৈরি করি নাই, স্লাইড রেডি করে আবার আগামী ক্লাসে নিব। ঠিক আছে ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।